শুক্র রাশি পরিবর্তন করছে 29শে জুন 2025। অবস্থান করবে নিজের রাশি বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো শুক্র তার এই গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর, কৃত্তিকা নক্ষত্র, তারপরে রোহিণী এবং তারপরে মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্রে 29শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত থাকবে, 8ই জুলাই থেকে রোহিণীতে চলে আসবে, আর 20 জুলাই মৃগশিরাতে প্রবেশ করবে। এই 3টি নক্ষত্রের উপর শুক্রদেব তার গোচরটি সম্পূর্ণ করবে। তো শুক্রদেবের এই রাশি পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দেবে? মিথুন রাশির ক্ষেত্রে তো শুক্র কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। অর্থাৎ যেরকম দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান মানে খুবই ভালো অবস্থান, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সুখ বৃদ্ধির কারক করে। দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে। অতএব মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন অনেক দিক থেকে ভালো হতে যাচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই যে অবস্থান, দ্বাদশ ঘর নিজের রাশিতে অবস্থান করছে বৃষ রাশিতে, এবং এই শুক্রের উপর কিন্তু অপর একটি কারক গ্রহ শনিদেবের দৃষ্টি থাকছে। তো শনিদেব অবস্থান করছে কর্মের ঘরে মীন রাশিতে। শনিদেবের তৃতীয় দৃষ্টি এই শুক্রের উপরে থাকছে। শনিদেব কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি, অষ্টমপতি, এবং ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। তো মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। মিথুন রাশির ক্ষেত্রে যে গ্রহদের মানচিত্র বর্তমানে উঠে এসছে এটাও যথেষ্ট ভালো অবস্থান। রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান, সূর্য অবস্থান করছে। সূর্য দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি হয়েছে। সূর্যদেব আবার মাসের মধ্যভাগের রাশি পরিবর্তন করবে, চলে আসবে দ্বিতীয় ঘরে। সেখানটাতে রাশির অধিপতি বুধের সাথে জুতি তৈরি হবে। বুধ ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। 70 দিনের গোচর, বুধ যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে। ভাগ্যের ঘরে রাহু অবস্থান করছে। রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। কত সুন্দর একটা পজিশন তৈরি হয়েছে মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। শুধু তৃতীয় ঘরে মঙ্গল আর কেতুর জুতিটা রয়েছে। তবে মঙ্গলও 30শে জুন নক্ষত্র পরিবর্তন করছে, শুক্রের নক্ষত্রে চলে আসবে 30শে জুন থেকে। একদম 22শে জুলাই পর্যন্ত থাকবে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। এবং এই যে কেতু অবস্থান করছে তৃতীয় ঘরে, কেতুরও নক্ষত্র পরিবর্তন হচ্ছে। কেতুও প্রবেশ করবে জুলাই মাসের 20 তারিখে এই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। তাহলে কত সুন্দর একটা গ্রহদের মানচিত্র। সমস্ত গ্রহই এখন বর্তমানে এই মিথুন রাশির ফেভারে রয়েছে। তারপরে আবার এই শুক্রের গোচর, শুক্রের দ্বাদশ ঘরে অবস্থান, সবথেকে ভালো অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্র মতে শুক্রদেবের দ্বাদশ ঘরে অবস্থানকে বলা হয় কামধেনু গায়ে, যাতে মনের ইচ্ছা, সমস্ত রকম মনের ইচ্ছাকে পূরণ করে। এই শুক্র একদম মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে দ্বাদশ ঘরে শুক্রকে। তবে মিথুন রাশিকে আবার বিশেষ কিছু দিক থেকে আবার সতর্কও থাকতে হবে। শুক্র এসেছে, শুক্র অবশ্যই সুখ বৃদ্ধি করবে, কিন্তু সুখ বৃদ্ধির মধ্যে অনেক জায়গা থেকেও আবার সাবধানে থাকতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের যে এই যে দ্বাদশ ঘর অবস্থান, এখানটাতে কিন্তু বিমল নামক বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এই সময়কালে সুখের বর্ষা হবে। যাদের এ সময় শুক্রের দশা চলছে, অন্তর্দশা চলছে, তারা প্রচণ্ড সুখভোগ জীবনে করতে পারবে, ভৌতিক সুখ ভোগ করতে পারবে। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় খরচাপাতি এগুলো বিশেষভাবে করবে। তবে এক্ষেত্রে একটা বিশেষভাবে আবার মনেও রাখতে হবে, কারণ শনি কিন্তু আবার বক্রি হচ্ছে কর্মের ঘরে। তার কিন্তু একটা প্রাপ্য ভাব অবশ্যই থাকবে, কারণ চেষ্টা বলে তো বৃদ্ধি পাবে, এবং শনির দৃষ্টি শুক্রের উপর থাকছে। এই বৃষ রাশির উপর শনির কিন্তু দৃষ্টি থাকছে, তৃতীয় দৃষ্টি। অর্থাৎ শনি কিন্তু তার মিত্রকে অবশ্যই দেখবে। আর দ্বাদশ ঘরে শুক্রের যে অবস্থান, এখানটাতে ভোগ জিনিসটা বিশেষভাবে উঠে আসছে। অর্থাৎ নিজের চরিত্রকে কিন্তু সেইভাবেই ধরে রাখতে হবে, যে ব্যভিচারে লিপ্ত হলাম তাহলে কিন্তু যথেষ্ট খারাপ ফল দিবে মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই অবস্থান। কারণ শনির দৃষ্টি শুক্রের উপরে থাকছে, কর্মের ঘরে অবস্থান করছে শনি। তাহলে যে কর্মটা ব্যভিচারে লিপ্ত হবে, যদি সেরকম হয় তাহলে কিন্তু বিপরীত ফল পাবে। আর যদি যে কর্মটা ধর্মের পথে লিপ্ত হয়,
তাহলে যথেষ্ট শনির এই দৃষ্টিতে এবং শুক্রের অবস্থানে ভালো ফল পাবে মিথুন রাশি। শনি নিজের নক্ষত্রে এই মীন রাশিতেই কিন্তু বকরি হচ্ছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে আহির্বুধন্না। আহির্বুধন্না হচ্ছে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে, শিওরে বিষ্ণু যে শেষনাগের উপর শয়ন করে। তো এই নক্ষত্রে থেকে কিন্তু একটা আধ্যাত্মিক জিনিস উঠে আসছে, মেডিটেশন জিনিস উঠে আসছে। আর এই নক্ষত্রে অবস্থান করেই শনির দৃষ্টি থাকবে এই শুক্রের উপর। অর্থাৎ যে ব্যয়টা করবে সেটা নিজের ফ্যামিলির প্রতি ব্যয় করুক, নিজের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের উপর ব্যয় করুক, এতেই কিন্তু যথেষ্ট ভালো ভাগ্যের সঙ্গ পাবে এবং সুখ ধর্মের পথে থাকলে সুখ যথেষ্ট বৃদ্ধি হবে। খরচাপাতি তো অবশ্যই বৃদ্ধি করাবে শুক্র এখানটাতে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে। নিজের সুখ, যে একটা ভালো গাড়ি কিনলাম, একটা বাড়ির জায়গা কিনলাম বা লাক্সারি কোনো আইটেম কিনলাম, যেটাতে নিজের সুখটাকে বৃদ্ধি হয়, এদিক থেকে সুখ বৃদ্ধি করো যত খুশি। কিন্তু ব্যভিচারে লিপ্ত হও না, যে মদ মাংসের আসক্তি হয়ে গেলাম বা দ্বাদশ ঘর থেকে শয্যাসুখ জিনিসটাকে বুঝাই, যে অন্য কোনো নারীর সাথে শয্যাসুখ করছি বা আনন্দ উপভোগ করছি, এগুলো করলে কিন্তু যথেষ্ট বাজে ফল পেতে হবে মিথুন রাশিকে। একটা কিন্তু খুব শনির দৃষ্টি থাকছে, শনির যেখানটাতে দৃষ্টি থাকছে, শনি কিন্তু ন্যায় কর্মদাতা, ন্যায় ফলদাতা, ন্যায় বিচার করে দিবে একেবারে। ব্যভিচারে লিপ্ত থাকলেই এই রাজযোগটা ভঙ্গ হয়ে যাবে শনির দৃষ্টিতে। একেবারে সত্যি কথা বললাম, খাঁটি কথা বললাম, জ্যোতিষশাস্ত্রের কথা বললাম। আবার শুক্র রাশিকেও বেশি প্রভাবিত করবে, কারণ শুক্রের একটা বিশেষ গুণ রয়েছে, যে ঘরে অবস্থান করবে সেই ঘরের তো ফল দিবে, তাছাড়া সামনের ঘরে ফল দিবে। তো দ্বাদশ ঘরে অবস্থান করছে শুক্র, পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয়ে নিজের ঘরেই অবস্থান করছে, তো নিজের ঘরে ফল বৃদ্ধি করবে, আবার রাশিকেও প্রভাবিত করে দেবে, ব্যক্তিত্বটাকে প্রভাবিত করবে, ব্যক্তিত্বকে সমাজের সামনে আকর্ষণের পাত্র করে দেবে শুক্রের এই পরিবর্তন। শুক্রের এই পরিবর্তনে বহু রকম সুখ এই মিথুন রাশির জীবনে আসতে যাচ্ছে। বিদেশ ভ্রমণ থেকে ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, সমস্ত রকম সুখ কিন্তু আসবে এই মিথুন রাশির এই সময়কালে। তবে বিশেষভাবে প্রভাবিত হবে যাদের জন্মকুষ্ঠিতে এই সময় শুক্রের দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, গ্রহদের অবস্থান ভালো রয়েছে কিংবা ভালো গ্রহের দশা চলছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। আর্থিক দিকও মজবুত হবে এই শুক্রের এই অবস্থানে। মা লক্ষ্মীর সংজ্ঞা কামধেনু গায়ে, এক কথায় বলতে গেলে শুক্রের এই পরিবর্তন। 29শে জুন শুক্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করছে। কৃত্তিকা নক্ষত্রটা হচ্ছে সূর্যের নক্ষত্র। সূর্য এই সময় দেবগুরু বৃহস্পতির সাথে রাশির উপর জুতিতে করেছে। সূর্য হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি। কাগজপত্র, ডকুমেন্টেন্সি, কাগজপত্র, যে কোনো কাগজপত্র, সরকারি কাগজপত্র, এই সমস্তকে বুঝাচ্ছে এবং সামাজিক পরিচিতি জিনিসটাকে বুঝাচ্ছে। রাশির উপর অবস্থান করছে গুরু আর সূর্যের অবস্থান, একটা খুবই ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান এই মিথুন রাশির জন্য। যেরকম ব্যবসায়িক মান সম্মান বৃদ্ধি পাবে, যারা পার্টনারশিপে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যারা বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজ, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে এই সময়কালে। কর্মসূত্রে বিদেশ যাত্রা করাবে, প্রমোশনের একটা বিশাল সম্ভাবনা থাকছে এই সময়। যে প্রমোশনটা পাবে সেটা পরিবর্তনের মাধ্যমে হবে। এরপরে জুলাই মাসের 8 তারিখে রোহিণী নক্ষত্র অবস্থান করবে এই শুক্র। রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রমান নক্ষত্র, যার অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব, এবং এই নক্ষত্রেই কিন্তু শ্রীহরি বিষ্ণু আমাদের শ্রীকৃষ্ণ রূপে এই ধরাতলে আবির্ভাব হয়েছিলেন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। তো রোহিণী নক্ষত্র এমন একটি নক্ষত্র, এই নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু বয়স চট করে বোঝা যায় না। কালো হোক, মোটা হোক, পাতলা হোক, যাই হোক, একটা আকর্ষণ থাকে দেহের মধ্যে, এবং সেই আকর্ষণ যথেষ্ট এরা সুবিধা লাভও করে, যে ভিড়কে আকর্ষণ করে দেয়। অর্থাৎ এই নক্ষত্রে কিন্তু শুক্র অবস্থান করছে। ধনসম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা, আর এই চন্দ্রমার ঘরেই কিন্তু রাশির অধিপতি বুধ অবস্থান করছে। যে মুহূর্তে শুক্র এই নক্ষত্র অবস্থান করবে সেই মুহূর্তে আবার কিন্তু বুধ নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে। তো অশ্লেষা নক্ষত্রে একটা ভালো নক্ষত্র, বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্ম কুষ্ঠিতে এই নক্ষত্রকে দেখতে পাওয়া যায়। এবং এই নক্ষত্র এমন একটি নক্ষত্র খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, যে কীভাবে নিজের জিনিসটা, নিজের হকের জিনিসটাকে কীভাবে বের করে নিয়ে আসতে হবে, এরকম বুদ্ধি সম্পন্ন হয়। অর্থাৎ নিজের কাজকে কীভাবে হাসিল করতে হবে সেটা কিন্তু অশ্লেষা ভালো মতন করে জানে। এই নক্ষত্রে রাশির অধিপতি অবস্থান করছে। রাশির অধিপতি এই নক্ষত্র অবস্থান করছে সেই কর্কট রাশিতে, যেটা চন্দ্রমার রাশি। আর চন্দ্রমার নক্ষত্রে শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘরে। অর্থাৎ যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো।
যারা প্রতিভার সাথে যে কোনো প্রতিভার সাথে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, যারা কথাবাচক মোটিভেশন স্পিকার বা গান বাজনা এগুলোর সাথে যুক্ত রয়েছেন, নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যে যুক্ত রয়েছেন, যারা ফেসবুকে কাজ করছেন, ইনস্টাগ্রাম, তারপর আর যত আইডি রয়েছে, যারা এগুলোতে কাজ করছেন, মিডিয়াতে যারা কাজ করছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য খুবই ভালো সময়। সন্তানের দিক থেকেও যথেষ্ট ভালো সময় এই সময়কালে। মিথুন রাশির রোহিণী নক্ষত্রে শুক্রের অবস্থান, আর রোহিণী এই চন্দ্রমার ঘরে ওই বুধের রাশির অধিপতির অবস্থান, শুক্র হচ্ছে পঞ্চমপতি হয়ে দ্বাদশ ঘরে নিজের রাশিতে অবস্থান করছে। তো এই সময়কালে কিন্তু মিথুন রাশির যে সমস্ত পিতামাতারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন, তাদের কিন্তু সন্তান সুখ লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ দ্বাদশ ঘর যেহেতু মেডিকেলের ঘর, তো যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তারা যদি একটু খুবই উন্নত মানের ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু অবশ্যই সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই সময়। এবং পিতামাতাদের যে সন্তানের প্রতি দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাও কিন্তু এই সময়কালে দূর হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে মিথুন রাশির এই সময়কালে। এরপরে জুলাই মাসের 20 তারিখে এই শুক্র অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, আর অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রমা সোম। তো এইখানটাতেও চন্দ্রমার একটা কানেকশন আসছে। তো মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল এই জুন মাসের 30 তারিখে আবার শুক্রের নক্ষত্রে অবস্থান করছে তৃতীয় ঘরে। আর মঙ্গল হচ্ছে কি, মঙ্গল হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘর লাভের ঘরের অধিপতি হয়ে কাগজপত্রের ঘরে, যেটা তৃতীয় ঘর ডকুমেন্টেন্সির ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন, যেটা বছরকার বছর কোনো রায় পাচ্ছিলেন না, এই সময় রায় পাওয়ারও সম্ভাবনা থাকছে এবং জয়ী হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ কোর্ট কেস মোকদ্দমায় জয়লাভ হবে এই সময়ই মিথুন রাশির। বা জীবনে এমন কোনো একটা চুক্তি হতে যাচ্ছে যে চুক্তিটা দীর্ঘকালীন হবে এবং তাতে যথেষ্ট লাভ পাবে মিথুন রাশি এই সময়কালে। তবে মৃগশিরা নক্ষত্র একটি দিকই খারাপ দিক থাকে, সেটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা। অর্থাৎ এই সময়কালে কাউকে গভীর বিশ্বাস করা যাবে না। জীবনে যদি গভীর বিশ্বাস করা যায় তাহলে কিন্তু ঠকে যাওয়ারও সম্ভাবনা থাকছে, সেটা নিজের লোক হতে পারে কিংবা বাইরের লোকও হতে পারে। এটা হচ্ছে এই মৃগশিরা নক্ষত্রের সবথেকে বাজে গুণ। মৃগশিরা নক্ষত্রের সবথেকে ভালো গুণ কি, কর্মক্ষেত্রে গতি চলে আসা। মৃগশিরা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি হরিণ। তো হরিণ তো সবসময় দুরন্ত বেগেই ছোটে। তো যার জন্য এই নক্ষত্রের শুক্রের আসা মানে পঞ্চমপতি শুক্র, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট গতি চলে আসবে। কারণ এই মৃগশিরা নক্ষত্রের যে মঙ্গল, সে মঙ্গলও কিন্তু পরাক্রম পুরুষার্থর ঘরে অবস্থান করছে। অর্থাৎ কর্মক্ষেত্রে ছোটাছুটি, দায়িত্ব, এই জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই মিথুন রাশির এই সময়কালে। কাগজপত্রের ঘর এই হচ্ছে তৃতীয় ঘর, যোগাযোগের ঘর হচ্ছে এই তৃতীয় ঘর। আবার এই ঘরে কেতু অবস্থান করছে, তাহলে কেতু যথেষ্ট বলে বৃদ্ধি করাবে এই মঙ্গলের। তো পরিবর্তন জিনিসটাও কিন্তু এই সময়কালে উঠে আসে, যে কর্মসূত্রে বিদেশ যাত্রা হলো, প্রমোশন হয়ে গেল, যে কাগজপত্রগুলো হাতে পাচ্ছিল না, যেটা প্রয়োজনীয় কাগজ ছিল জীবনে, যে কারোর কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই সমস্ত কাজগুলো হাতে পাবে। পার্মানেন্ট বা কোনো জবে পার্মানেন্ট হওয়ার জন্য সেই কাগজপত্রগুলোও কিন্তু হাতে পাবে এই সময়কালে এই মিথুন রাশি। শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে বিশ্বাস করা যাবে না। গভীর বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে এই মিথুন রাশির। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই যে উপাচার করবে সেটা হচ্ছে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি, গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন। পিতা মাতার উভয়েরই আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোবেন। এবং যে কোনো মূল্যবান ভালো কর্ম করতে গেলে অবশ্যই দইয়ের ফোঁটা কপালে, সাদা দইয়ের ফোঁটা কপালে লাগিয়ে তারপরেই বেরোবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। আর শনি কিন্তু বক্রি হচ্ছে এই মাসে, শনি বক্রি হচ্ছে কর্মের ঘরে। অতএব ন্যায় পথে থেকেই কর্ম করবেন, কাউকে ঠকাতে যাবেন না। এবং গুরুর রাশিতেই বক্রি হচ্ছে, ধর্মপথে থাকতে হবে, ধর্মের প্রতি সেবা দিতে হবে। শনি থেকে সেবা জিনিসটাকে বোঝায়। তো যে ধর্মস্থান, যে মন্দির স্থান যেগুলো অপরিষ্কার নোংরা হয়ে অবস্থান রয়েছে, সেই নোংরা জায়গাগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন। যে মন্দিরে আলো জ্বলে না সেখানটাতে আলো জ্বালানোর ব্যবস্থা করবেন। যে মন্দির ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে সেই মন্দিরকে ঠিক করার ব্যবস্থা করবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়কালে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।